মানুষ বুক পানিতে থাকবে, হাঁটু পানিতে থাকবে, আর আমরা বলবো আমাদের কিছুই করার নাই। এটা আসলে ঠিক কথা না। আমরা যত বেশি দেরি করেছি বলে এখন রেজিস্ট্যান্সটাও বেশি আসে। তখন যদি সেই 2007-08-এ টিআরএম করে ফেলা হতো, আজকে আর এত মানুষ সংগঠিত হয়ে টিআরএম এর বিরোধিতা করতে পারতো না। এখন সমাধান আপনারা বলেছেন, কেউ বলেছেন নদী খনন, কেউ বলেছেন নদী খননের সাথে সাথে টিআরএম, কেউ বলেছেন স্লুইস গেট গুলো কতগুলো পানির প্রবাহকে বেঁধে দিচ্ছে, কেউ বলেছেন উজানের সাথে সংযোগ। এটা সমাধানগুলো কিন্তু খুব গুরুতর, মানে সমাধান সহজ না যে আমি একটা গেট খুলে দিলাম, আমি একটা খাল খনন করলাম, আমি একটা টিআরএম করলাম। আপনি চিন্তা করেন যে একটা টিআরএম করার, যদি আমি টিআরএম কেই সমাধান হিসেবে ধরি, একটা টিআরএম করতে কত মানুষকে ক্ষতিপূরণ দিতে হবে। তাদের মধ্যে জমির মালিকও আছেন যেটা ইজিয়ার, তাদের মধ্যে ডে লেবারারও আছে যেটা একদম ইজি না। অনেক কিছু এখান থেকে আজকে শিখলাম বা জানলাম। ভবদহ বিলের সাথে, বিল ডাকাতিয়ার সাথে দক্ষিণ খুলনা, কিছু সাতক্ষীরার চিংড়ি বিষয় কিভাবে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে, জলবদ্ধতার সৃষ্টি কি হয়েছে, সেগুলোর সাথে কিছু জড়িত থাকা সত্ত্বেও আজকে আমি অনেক বেশি সমৃদ্ধ হয়েছি আপনাদের কথা শুনে। নদীকে তার স্বাভাবিক জায়গায় ফিরিয়ে আনাটা হচ্ছে খুবই জরুরি বিষয়। তো রবীন্দ্রনাথ তো একসময় বলেছিলেন, দাও ফিরে সে অরণ্য। আমরা বলি দাও ফিরে সে নদী, যে নদীতে মাছ থাকবে, স্রোত থাকবে, রুদ্রমূর্তি ধারণ করতে পারবে, যে নদী খেপে উঠতে পারবে, এরকম নদী দরকার, যে নদীর সঙ্গে মানুষের বোঝাপড়া হবে। তো এইটা করার জন্য এই নদীকে মাথায় রেখেই আমাদের অন্যান্য প্রকল্পগুলো করতে হবে, এবং সেখানে সমন্বয়হীনতা তো আছেই। তো মন্ত্রণালয়ের ভিতর সমন্বয় দরকার, জনগণের সঙ্গে সমন্বয় দরকার, এবং এখানে আমার মনে হয় জ্ঞানটা দরকার হচ্ছে লোকায়ত জ্ঞান এবং গবেষণালব্ধ জ্ঞান, এই দুটোর একটা সমন্বয় দরকার। কেবলমাত্র গবেষণালব্ধ কিংবা বাইরের এক্সপার্ট এনে কোনো লাভ নেই। এখানে যে লোকায়ত জ্ঞান, তাদের অভিজ্ঞতা, সেটাকে গ্রহণ করেই এর সঙ্গে বৈজ্ঞানিক জ্ঞানটাকে যুক্ত করতে হবে। আমাদের এটা যখন চলমান যে প্রস্তাবটা রয়েছে, সেখানে আমরা প্রায় 14টি সেচযন্ত্র, যেটা আমার সরকার বলছে অনেক বড় মাপের সেচযন্ত্র, 6টি 25 কিউসেক পাম্প এবং 8টি 12.5 কিউসেক পাম্পের একটা সংস্থান এখানে রাখা হয়েছে। সেখানে বিল কাপালিয়া, বিল ভায়না, বিল বুরুলি, বিল কুকশিয়া, বিল গড়ালি, এদের এই কটা জায়গায় আমরা 14টি সেচযন্ত্রের মাধ্যমে প্রায় 4,500 হেক্টর জমিকে আমরা সেচের আওতায় আনতে চাই। আসলে সত্যি কথা বলতে দক্ষিণাঞ্চলের যে মূল সমস্যাটা হয়েছে আপ স্ট্রিম থেকে পানি না আসা। আপ স্ট্রিম থেকে পানি এলে হয়তোবা আমাদের অনেকটা নদী আসলে আজকে আর এই অবস্থার সৃষ্টি হতো না। আমি কিছুদিন আগে সমকালীন একটা নিউজে পড়ছিলাম যে গ্যাঞ্জেস বা গঙ্গা ব্যারেজ সংক্রান্ত বিষয়, সেটা হলেও সম্ভবত নদীর মানে ওই ব্যারেজটা দিয়ে পানি ডাইভার্ট করার সুযোগ একটা কিন্তু দক্ষিণাঞ্চলে থাকতো। তো এই বিষয়গুলো সামনের দিনে হয়তোবা পলিসি লেভেলে ভাবা যেতে পারে। আজকে যে তথ্যগুলো আমি পেলাম, আমি নোট নিয়েছি, চেষ্টা করবো সেগুলোকে অ্যাড্রেস করার জন্য। আমরা ভুলে যাই ভবদহের ক্ষেত্রে যে এটা ঐতিহাসিকভাবে এটার যে উজানের পানি প্রবাহটা ছিল, যেটা আপনার ভৈরব, কপোতাক্ষ এবং মাথাভাঙ্গা দিয়ে আসতো যে পানিটা গঙ্গা থেকে, সেটা তো বন্ধ হয়ে গেছে। তো ফলে এখন যে পলিটা জমতেছে, এই পলিটা কিন্তু উজানের পলি না, এটা ভাটি থেকে জোয়ারের মাধ্যমে আসা পলি। তো এইটা একটা কারিগরিভাবে কিভাবে সমাধানযোগ্য একটু বোঝার ব্যাপার। আমরা সুপারিশমালাটাকে দেখতে চেয়েছি এভাবে যে যেহেতু প্রথম একটা আমডাঙ্গা খালটা যে বিষয়টা, এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা, কারণ 30টা বিলের পানি এই খাল দিয়ে যায়। তাই আমরা চাইছি, আমরা সাধারণ জনগণের সঙ্গে কথা বলে জেনেছি যে এখানে আরেকটা রাজাপুর খাল আছে যেটা দিয়ে 26টা বিলের পানি আবার যায়, কারণ ওখানে মোট 53টা বিল। তাহলে এই দুটো খালের মধ্যে সংযোগ তৈরি করতে হবে, এবং এই সংযোগ তৈরি করার জন্য এই মজুমদার অটো রাইস মিলটাকে সরিয়ে দিতে হবে এবং সেখানে সরাসরি সংযোগটা করতে হবে। সর্বশেষ আমরা দেখছি যে এখানে আসলে ভবদহ জলাবদ্ধতা নিরসন একটি আন্দোলন রয়েছে স্থানীয় পর্যায়ে, কিন্তু এই আন্দোলনটাকে আরো শক্তিশালী করতে হবে, এবং এই শক্তিশালী করার জন্য এখানে অন্যান্যদেরকেও নিয়ে আরো যারা সুশীল সমাজ আছেন তাদের সকলের সমন্বয়ে একটা স্টেক হোল্ডার ফোরাম গঠন করা, যাতে তারা নিয়মিত এই যে প্রকল্পগুলো পানি উন্নয়ন বোর্ড থেকে নেওয়া হবে সেটা যেন মনিটরিং করা হয়। এখানে জলের বিষয় আছে, জলাশয়ের বিষয় আছে, নদীগুলোর বিষয় আছে।
আমডাঙ্গা খাল সেটা চালু করার বিষয় আজকে না, যখন থেকে এই দাবিগুলো, তার প্রথম দাবিটা এখানে ছিল, এখনো আছে। তারপর অষ্টমাসী বাঁধ, যেটা আমরা হাওরের বেলাও দেখি, ছোট ছোট বাঁধের বিষয়গুলি, যেই ট্রেডিশনাল পদ্ধতি সেটাকে রিএস্টাবলিশ করার দাবিগুলো আবারও এসেছে, যেটা অনেক বড় কিছু না করে মানে লোকালি ম্যানেজড এবং প্রাকৃতিকভাবে হয়, সেটার দাবি এসছে। তো আমরা মনে করি সেটা বাস্তবায়নের ক্ষেত্রে এখন যে সরকার আছেন তারা যদি উদ্যোগগুলি নেন, এদিক থেকে কিন্তু রেডিনেসটা অত্যন্ত জোরালো। আমরা মনে করছি সেটা হচ্ছে কি, এখন যে আমাদের 3টে অববাহিকা, এটা হচ্ছে কিন্তু ছোটখাটো, এটা বেশি বেশি বড় না। এর থেকে মহাপরিকল্পনা করতে হবে ওই অঞ্চলকে বাঁচাতে গেলে। ওই অঞ্চলকে মহাপরিকল্পনা ছাড়া ওই এলাকা বাঁচবে না, তাহলে কয়েক লক্ষ লোক এবং ওখান থেকে উদ্বাস্ত হবে, এবং তার অধিকাংশ তো ওই এলাকা আর থাকার জায়গা থাকবে না, খুলনায় থাকবে না, যশোর থাকবে না, সাতক্ষীরায় থাকবে না, তাহলে অঞ্চলগুলো যাবে কোথায়? আপনাদের ঢাকায় এসে উঠবো আমরা, আপনারা আছেন যে 10 তলায় 5 তলায় সব দখল করে নেবো আমরা যখন থাকবো, তখন এখানে দখল করবো। আপনারা তখন কি করবেন? তখন আপনারা দেখবেন তো আমরা মহাবিপদে পড়ে গেছি। যাতে আপনারা যাই আমাদেরকে উদ্ধার করে সে ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করবো, আল্লাহ যদি আমাদের করতে দেয়। অভয়নগরের সুন্দর ইউনিয়নের কিছু অংশ এবং মশিয়াটি অঞ্চল, এখনো মানুষের উঠানে কিন্তু পানি। এই বাস্তবতা আমরা হয়তো অনেকে জানি না, এখনো কিন্তু মানুষের উঠানে পানি। আমি মনে করি এই ঘের নীতিমালা বাস্তবায়ন হলে অন্তত এই ভবদহ অঞ্চলের উজানের যে বিলগুলো, এখানে 80% জলাবদ্ধতার সমস্যার সমাধান হয়ে যাবে। টিআরএম প্রকল্প তো পরীক্ষিত, 3টে জনগণ টিআরএম করেছে আর 2টো সরকার করেছে, সবই সুফল হয়েছে। তা এখন ওই দাবি ওই একটাই, পর্যায়ক্রমে নদী অববাহিকা ভিত্তিক টিআরএম প্রকল্প বাস্তবায়ন করতে হবে, সহজ শর্তে ক্ষতিপূরণ দিতে হবে। 70 বছর করা যাবে ভবদহ অঞ্চলে টিআরএম প্রকল্প। এক দফায় এক দাবি, টিআরএম এর লক্ষ্যে নদীখরণ, পানি নিষ্কাশনের লক্ষ্যে কিন্তু নদীখরণ হবে না। আজকে নদীখরণ করবো 20 ফুট, কালকে দেখবো 15 ফুট আবার সিল্টেড হয়ে গেছে। সম্পদ হওয়ার কথা ছিল আমাদের জন্য পজিটিভ, আর দুর্যোগ রিডিউস হয়ে আমরা একটা শক্তিশালী দেশ হওয়ার কথা ছিল, কিন্তু আমরা ধীরে ধীরে মনে হচ্ছে ক্রান্তি লগ্নে যাচ্ছে। যেমন আজকে বায়ু দূষণ, আমরা সবচেয়ে খারাপ অবস্থায় ছিলাম গত কয়েকদিন ধরে। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা কিভাবে এগুলোকে আমাদের জনসম্পৃক্ত করে গবেষণার মান বাড়িয়ে কাজ করতে পারি, সেটা বেশি দরকার। আমি আবার জোর দিচ্ছি, স্যাটেলাইট বেস কাজ করাটা খুব জরুরিভাবে দরকার। গুগল আর্থ ইঞ্জিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রিমোটলি সেন্স করে একটা টেকসই দীর্ঘমেয়াদী পরিকল্পনা এখানে গ্রহণ করতে হবে। সেই জন্য অবশ্যই ইন্টিগ্রেটেড ভাবে অনেকগুলো সংস্থাকে, অনেকগুলো মন্ত্রণালয়কে ইন্টিগ্রেট করতে হবে, এককভাবে 2টি বা 3টি নিয়ে হবে না। আজকে ভবদহ এলাকায়, আজকে যশোর, খুলনা, সাতক্ষীরায় হয়েছে, কালকে আর এক এলাকায় হবে, অন্য ধরনের সমস্যা তৈরি হবে। এইটা যেন পুনরাবৃত্তি না হয়, সেজন্যই এইটা আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলেই এইটা অন্তত এই মানে একটা গবেষণা হওয়া দরকার এই অ্যাসপেক্ট থেকে। আর আমি ডক্টর দাসের সঙ্গে একমত যে এখানে প্রযুক্তির যে ব্যবহার, আধুনিক প্রযুক্তি, সেটার সেই জ্ঞানও আমাদেরকে, সেই সক্ষমতাও আমাদের বাড়ানো দরকার। এখন নদীর যে অবস্থা, নদীর নাব্যতা নেই, নদী একেবারে সরু হয়ে গেছে, 10-12 ফুট চওড়া আছে। এখন যদি টিআরএম করা হয় তাহলে শুধু বিলে পানি ঢুকবে, আমরা মৎস্যজীবী যে লোকজন আছি আমাদের ঘের বেড়ি একেবারে শেষ হয়ে যাবে, আমরা একেবারে নিঃস্ব হয়ে যাব। আর সাথে সাথে দাবি রাখতে চাই, যদি আমাদের বিল কপাইলিয়ায় টিআরএম করা হয়, জনগণকে সম্পৃক্ততা করে নিয়ে সহজ শর্তে ওই ক্ষতিপূরণ দেওয়ার পরে আমার মনে হয় আমাদের এলাকার জনগণ রাজি হবে। তবে তার আগে নদীর নাব্যতা এবং নদীর প্রশস্ততা বাড়াতে হবে। যদি আমাদের বিল কপালিয়ায় 2টো পাম্প দেওয়া হয়, তাহলে আমাদের বিল কপালিয়া সহ যে 2টো বিল আছে পাশে, আলবাতার বিল সহ, এই বিল 2টো ঘের এবং মৎস্য চাষ করে আমরা কৃষক ভাইয়েরা বেঁচে থাকতে পারবো। টিআরএম এর চিন্তাকে মাথায় রেখেই করতে হবে, এর বাইরে নদী খনন করে টাকা নয় ছয় করার দরকার নেই। বরং সেটা আমডাঙ্গা খালকে দ্রুত খননের আওতায় এনে আগামী বর্ষা মৌসুমে আগেই যদি পানি নিষ্কাশনের ব্যবস্থা করা যায়, তাহলে এলাকাবাসী আপনার কথা চিরকাল স্মরণ করবে। মাঠ পর্যায়ে কিন্তু একটু আন্তঃসমন্বয় একটু বাড়ানোর দরকার। আমি দেখেছি যে পানি উন্নয়ন বোর্ড একটা কাজ করছে, কৃষি কৃষি অধিদপ্তর জানে না, বা অন্যান্য অধিদপ্তর, সংশ্লিষ্ট অধিদপ্তর আছে, এটা জানে না। আমার দাবি হচ্ছে যে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে যে উপজেলাতে যতগুলো রাস্তার পাশে ঘের রয়েছে ওনাদের দিয়ে ওইগুলো জরিপ করার তালিকা করে
আগামী শুকনো সিজনেই ইউনোকে দিয়ে তাদেরকে নোটিশ দিয়ে তারা ক্ষতিপূরণ দিয়ে তাদের খরচে তারা রাস্তার পাশে আলাদা পাড় করে নেবে, যেন ঘেরের পানি রাস্তার পাশে এসে লাগতে না পারে, তাদের আলাদা পাড় হবে। এসে খতিয়ান অনুযায়ী প্রত্যেকটি নদীর প্রশস্ততা বজায় রাখা এবং সকল নদী খালের প্রবাহ এবং আন্তঃসংযোগ সৃষ্টি এটা করতে হবে। গেট দিয়ে যেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, এই গেটগুলো অকার্যকর হয়ে গেছে, এইগুলোকে উৎপাটন করে ফেলা। এবং সবচেয়ে শেষ কথা যেটি, আমরা সকলে মিলে আমাদের প্রাণ, প্রকৃতি এবং নদী এটাকে যে না বাঁচাতে পারি আমরা বাঁচবো না। ভবদহ এলাকা শুধু ভবদহ এলাকায় কিন্তু ওই যশোর জেলাতেই সীমাবদ্ধ না, এখানে খুলনা, সাতক্ষীরা বিস্তীর্ণ এলাকা। এই ধরনের কোনো একটা ফর্ম মানে কোনো বডি দিয়ে কাজ করা যায় কিনা, এটা স্যার পানি ব্যবস্থাপনা নিয়ে কাজ করবে, টিআরএম নিয়ে লোকদের বোঝাবে এবং ওই এলাকায় যে ক্ষতিগ্রস্ত জনগণ এদেরকে ক্ষতিপূরণ দেওয়া কিংবা এদেরকে মানসিকভাবে হেল্প করা কিংবা শিক্ষার ব্যাপারে যে সমস্যাগুলো আছে, একটা ইউনিক কোনো বডি, কোনো একটা প্রতিষ্ঠান করা যায় কিনা, শর্ট টার্ম হোক দীর্ঘ টার্ম হোক, এটা মনে হয় আমাদের স্যার খুব ইফেক্টিভ হবে। প্রতিটি জলাবদ্ধতার মূল কারণই হলো মানব সম্পদ, মানুষের দ্বারা এই জলাবদ্ধতার সৃষ্ট। এই খালগুলা দখল ছিল, বেদখল ছিল এবং খালগুলা অনেক খাল চিনাই যাইতেছিল না যে ভরাট হয়ে গেছে, খাল আছে কিনা, এবং খালের অংশ নিয়ে মানুষ বাড়ি ঘর করছে। তো সবচেয়ে হলো মানুষের সাথে মিশলে এবং মানুষের সাথে যদি মিলে যাওয়া যায়, মানুষ কিন্তু সহায়তা করে। এখানে দুইটি বিষয়, একটি হলো জলাবদ্ধতা নিরসন, আরেকটা হলো যে ক্ষতি হয়ে গেছে যতদূর সম্ভব সেই ক্ষতি পুষিয়ে ওঠা। সেই জায়গাটিতে যে ইকোলজির যে ক্ষতিটি হয়েছে এটা আসলে অপূরণীয় ক্ষতি হয়েছে। আর কৃষির যে সেক্টরগুলো রয়েছে, আমাদের ক্রপ, ফিশারিজ এবং লাইভস্টক, এই সেক্টরগুলোর কিন্তু অপূরণীয় ক্ষতি হয়েছে। সেই জায়গাটিতে আমি আমাদের রিহ্যাবিলিটেশনের যে বিষয়টি, সেই বিষয়টিতে গুরুত্ব দেওয়ার জন্য আমি অনুরোধ করব। সুপারিশের মধ্যে দেখেছি যে চিংড়ি ঘের অপসারণ। আসলে আমার কাছে মনে হয়েছে, যে তথ্য আছে আমার কাছে, এই এলাকায় ভবদহ এলাকায় 18,000-এর বেশি চিংড়ি ঘের আছে। এই ঘেরটা কেন হয়েছে? এখানে কোনো ঘের ছিল না। যখন এখানে জলবদ্ধতার সৃষ্টি হলো, যখন মানুষের কোনো ধরনের শস্য তারা উৎপাদন করতে পারছে না, কোনো আয়ের কোনো ব্যবস্থা নেই, তখন কিন্তু তারা এই চিংড়ি এবং মাছের ঘেরগুলো তৈরি করলো। আমরা যেটা টিআরএম বলছি, আমরা টিআরএম করতে যে আমার কাছে মনে হয়েছে যে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে 18,000 ঘের মানে 12,000 পরিবার, এদেরকে বাদ দিয়ে কিন্তু কিছু করা যাবে না। সুতরাং তাদেরকে অ্যাডজাস্ট করে তাদেরকে ক্ষতিগ্রস্ত না করে আমাদের টিআরএমটা বাস্তবায়ন করতে হবে।